আহনাফ অরুণিকার হাত সরিয়ে দিয়ে বলল, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমির চৌধুরী উঠে দাঁড়িয়ে অরুণিকাকে বললেন, অরুণিকা, তুমি আরেকটু ভেবে দেখো। আহনাফের শর্ত আমার পক্ষে মানা সম্ভব না। ওর কোথায় বোঝা যাচ্ছে তোমাকে ছাড়ার কোনো সম্ভাবনা এর মধ্যে নেই। হ্যাঁ, শিরিন সুলতানা ব্যস্ত কণ্ঠে বললেন, কি যা তা বলছো? ছাড়বে না কেন? অবশ্যই ছাড়বে। ও না ছাড়লে অরুণিকা ছাড়বে। অরুণিকা চুপ করে দাঁড়িয়ে রইল। আহনাফ বলল, অরুর মামি ওকে ফিনান্সিয়ালি কোনো সাপোর্ট করে না। ওর মামা দেশে না আসা অবধি ওদিক থেকে কোনো আশাও হয়তো অরুর নেই। ও নিজে টিউশন করে যা পায় তাতেই ওর মাস চালানো দায়। ডিভোর্সের লয়ার ঠিক করার মতো টাকা ওর কাছে নেই। আমি দাঁড় দেবো অরুণিকাকে। শিরিন সুলতানের কথায় আরাফ আর তাহমিদ ভ্রু কুঁচকাল। আহনাফ হেসে বলল, যদি কেউ অরুণিকাকে টাকা ধার দিয়ে ডিভোর্স নিতে সাহায্য করে, আই সোয়ের সম্পত্তিগুলো সব দানে দিয়ে দেব। তখন না থাকবে ঘরে, না থাকবে ঘাটে। তাহমিদ আরাফের দিকে তাকিয়ে চাপা হাসি দিল। আরাফ বলল, ভালো পয়েন্ট। যদি আমার বাবাও গুরুকে সাহায্য করে তবে আমিও সব দানে দিয়ে দেব। একটা সংসার ভাঙার মতো পাপ করে অন্তত সেই বুঝ কামানোর জন্য সৎকা করাই সবচেয়ে উপযুক্ত। চৌধুরী সাহেব বললেন। আহনাফ আর কিছু বলল না। সে ঘর থেকে বের হওয়ার আগে আরাফ ও তাহমিদকে বলল, আমি মোহাম্মদপুর চলে যাচ্ছি, তোরাও চল। আরাফ ও তাহমিদও বেরিয়ে পড়ল। চৌধুরী সাহেব নিজের ঘরে চলে গেলেন। আমির চৌধুরী ও আরভিন চৌধুরী অরুণিকার দিকে এক নজর তাকিয়ে চলে গেলেন। অরুণিকাও চুপচাপ বের হতে যাবে, শিরিন সুলতানা তার হাত মুড়ে ধরে বললেন। আমার ছেলেকে জাদু করেছিস না? অরুণিকা শিরিন সুলতানের গাল টেনে দিয়ে বললেন, আপনার জাদু কাটলেই তো আমার জাদু কাজ করবে। তাওসিফ শাহরিয়ার ভ্রু কুঁচকে তাকালেন। মিসেস তাওসিফ স্বামীর হাত ধরে বললেন। তুমি চাচিকে নিয়ে ভিতরে যাও। তাওসিফ মিসেস চৌধুরীকে নিয়ে চলে গেলেন। মিসেস তাওসিফ অরুণিকার কাঁধে হাত রেখে বললেন, বড়দের সাথে এভাবে কথা বলো না অরু। শিরিন সুলতানা নিজের পক্ষে কাউকে দেখে সাহস পেয়ে গেল। বিলাপ করে বললেন, এ মেয়ে জাদু করেছে আমার ছেলের ওপর, নয়তো আমার সুস্থ ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে গেল। অরুণিকা একগাল হেসে বলল, আমি আপনার অহুকে বলে দিয়েছি 5 বছর আগে ছাদে কি কি হয়েছিল। মিসেস তাওসিফের দিকে তাকালেন শিরিন। আমতামতা করে বললেন, কি বলছো তুমি? তুমি আমার ছেলেকে ছাদ থেকে ফেলে দিয়েছো। অরুণিকা হালকা হেসে মিসেস তাওসিফের দিকে তাকিয়ে বললেন, দেখুন না চাচি, আমার শাশুড়ি মা কেমন বোকা, তাই না? 5 বছর আগে কি শুধু আমার আবরার ছাদ থেকে পড়েছিল? 5 বছর আগে ছাদে পিকনিক করতে গিয়ে আমার শাশুড়ি যে আমাকে চড় লাগিয়েছিল সেটা মনেই ছিল না ওনার। আমি তো সেটা বলেছি আহনাফকে, আর উনি কিনা ঘুরে ফিরে আবরারই আটকে যান। শিরিন সুলতানা রাগী স্বরে বললেন, আমার তো সেই ঘটনাই মনে থাকবে, কারণ আমার ছেলে মারা গেছে। মনে থাকা ভালো, কিন্তু আমি ছাদ থেকে ফেলে দিয়েছি এটা আবরার কেন বলছেন? মনে হচ্ছে মুখস্থ করিয়ে দিতে চাচ্ছেন। চিন্তা করবেন না, মনে আছে আমার সব। আর আপনি যা মুখস্থ করিয়েছেন সেটা মনে আছে সবার। আমাকে কিছু মনে করাতে হবে, তবে আপনাকে আমৃত্যু সবাইকে মুখস্থ করিয়ে দিতে হবে। এখানে ভুল চুক হলে আপনি তো শেষ। মিসেস তাওসিফ ভ্রু কুঁচকে অরুণিকার দিকে তাকালেন। অরুণিকা একগাল হেসে বলল, মানে পেটের ভাত হজম হবে না আর কি। শিরিন সুলতানা রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে আছেন। অরুণিকা হাতের ইশারায় বিদায় দিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। ঘড়িতে দুপুর 12টা। আহনাফ ফাঁকা ক্লাসরুমে মাথা নিচু করে বসে আছে। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। আহনাফ ফোন হাতে নিয়ে দ্রুত শিরিন সুলতানার নাম্বারে ডায়াল করল। ওপাশ থেকে ভেসে এলো তার কঠোর স্বর। কেন ফোন দিয়েছিস আমাকে? এত করে বললাম ওই মেয়েকে ছেড়ে দে, কিন্তু দিতে তো পারলি না। মা প্লিজ, এসব কথা পরে হবে। আগে ওই ডাক্তারের নম্বর দাও যে আমাকে ভিটামিনগুলো দিচ্ছে। শিরিন সুলতানা কিছুক্ষণ নীরব থেকে বললেন, কেন? আমাকে কি এখন বিশ্বাসও হচ্ছে না? মা, ওষুধগুলোর সাইড ইফেক্ট অনেক বেশি, আর আমি এখন ইউনিভার্সিটির লেকচারার। কি সমস্যা আমাকে বল। তোমাকে বলতে পারলে কি বলতাম না? আমি বুঝেছি, ডাক্তার আমাকে বলেছিল সব।
আর তাই জয়িতার সাথে তোর বিয়ে দেওয়ার জন্য আমি এমন করছি। একবার বিয়ে করে নে, তোর আর ওষুধগুলো খেতেই হবে না। মা, তুমি জানো এর সাইড ইফেক্ট কি? হ্যাঁ জানি। আহনাফ স্তব্ধ হয়ে বসে আছে। নীরবতা ভেঙে শিরিন সুলতানা বললেন, দেখ বাবা, আবরারের মৃত্যুর পর তুই যেভাবে ডিপ্রেশনে ছিলি, ওষুধগুলোই তোকে শান্তি দিয়েছে। ওই ট্যাবলেটটা দিনে 2 বেলা, আর পাউডারগুলো পানির সাথে গুলিয়ে খাবি। কিন্তু আমার যে সমস্যা হচ্ছে, 5 বছর কি খাসনি? তখন কিভাবে সহ্য করেছিলি? মা আমি এখন লেকচারার। তাই বলছি, বিয়ে করে ফেল। জয়িতা তোর জন্য পারফেক্ট। এই সমস্যার সমাধান বিয়ে। তুমি আমাকে বুঝতে চাচ্ছ না মা। ওষুধ বন্ধ করলে তুই হিংস্র হয়ে যাবি। তখন তোর অরুকে খুন করতে ইচ্ছে করবে। বরং এসব খেয়ে তুই ভালো থাকবি। আহনাফ চেঁচিয়ে বলল, উফ, তুমি আমাকে ডাক্তারের নম্বর দাও, নয়তো আমাকে চাকরি ছেড়ে বাসায় বসে থাকতে হবে। তুমি কেমন মা? তুমি আমার পেইন কেন বুঝতে পারছো না? আমি তোমাকে সব ক্লিয়ারলি বলতে চাচ্ছি না। একটু তো লজ্জা করো তুমি। আমি তোমার ছেলে। তুমি আমাকে ডক্টরের নাম্বার দাও, নয়তো আমি কন্ট্রোল হারিয়ে ফেললে তোমার রেপুটেশন নষ্ট হবে, আমার ইমেজ খারাপ হবে। যা করার কর, আমি তোকে কারো নাম্বার দিচ্ছি না। তোর সমস্যার সমাধান জয়িতা, ব্যাস। আহনাফ ফোন কেটে চেয়ার ছেড়ে উঠে ফোনটা ছুঁড়ে মারল ফাঁকা ক্লাসরুমে। ফোনটি তার বিপরীতমুখী দেয়ালে ধাক্কা খেয়ে ভেঙে গেল। আহনাফ আবার চেয়ারে বসে চুল খামচে ধরে দাঁতে দাঁত চেপে বসে আছে। চিৎকার করতে চেয়েও পারছে না সে। হঠাৎ একটা শীতল হাত তার ঘাড় স্পর্শ করতেই চমকে উঠল আহনাফ। মাথা তুলে পাশে জ্যোতিকে দেখে উঠে দাঁড়ালো। জ্যোতির চোখে রহস্য। সে নরম সুরে বলল, স্যার, আজ আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছি। ঠিক আছেন তো? আহনাফ রুক্ষ কণ্ঠে বলল। তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। জ্যোতি হালকা হেসে বলল। আপনার আজ অন্যরকম লাগছে কেন স্যার? জ্যোতি তার হাত আহনাফের বুকের উপর রাখলো। আহনাফের বুক ধড়ফড় করছে। শরীরে অসহ্য যন্ত্রণা, মাথাটাও ভারী ভারী লাগছে। ধপ করে চেয়ারে বসে পড়ল সে। জ্যোতি তার দিকে ঝুঁকে এসে বলল, অরুণিকার সাথে আপনার সম্পর্ক ভালো চলছে না। অরুণিকা আপনাকে একটুও রেসপেক্ট করে না স্যার। আপনি শুধু শুধু কেন ওর পিছনে সময় নষ্ট করছেন? আমি যথেষ্ট স্মার্ট। অরুণিকার চেয়ে বেটার মেয়ে আপনি ডিজার্ভ করেন। প্লিজ লিভ হার। আমি আপনাকে ভালোবাসি স্যার। আপনাকে চিঠি লিখেছি, মনে আছে? আপনি কোনো উত্তর দেননি। আমার সত্যিই আপনাকে ভালো লাগে স্যার। আমি আপনার আর অরুণিকার বিয়ের ব্যাপারে কাউকে বলিনি। ক্লাসের কেউ জানে না আপনারা ম্যারিড। আমারও কোনো সমস্যা নেই। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি স্যার। আপনি চাইলে আমরা একটা সম্পর্ক শুরু করতে পারি। আপনি আমাকে চিনলেন, জানলেন, এরপর না হয় আমাকে বিয়ে করবেন। আহনাফ ক্ষীণ কণ্ঠে বলল, তুমি এখান থেকে যাও। আমি আপনার আর আপনার মায়ের কথোপকথন শুনে ফেলেছি স্যার। হয়তো অরুণিকার কাছ থেকে আপনি সেই ভালোবাসাটা পাচ্ছেন না। আমি আপনার সেই ভালোবাসাটা দিব স্যার। এই বলে জ্যোতি তার অধৈর্যরা আহনাফের দিকে এগিয়ে আনলো। আর তখনই আহনাফ উঠে দাঁড়াতেই চেয়ারটা পেছনে পড়ে গেল। শব্দ শুনে চমকে উঠল জ্যোতি। আহনাফ রাগী স্বরে বলল, তুমি এত অসভ্য মেয়ে, এটা তো আমি জানতাম না। তোমার মতো মেয়েরা আমাদের ইউনিভার্সিটিতে পড়ে? এরকম মেয়ে থাকলে তো ক্লাসের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমি তোমাকে এই ভার্সিটি থেকেই বের করে দেবো। জ্যোতি ঠান্ডা হাসি দিয়ে বলল, আপনি বলেন আমি আপনার সিরিয়াস করতে চেয়েছি? আর এই কথা কেউ বিশ্বাস করবে? এটা আমার ইউনিভার্সিটি। এখানে ট্রাস্টি বোর্ড আমার বাপ চাচা। আর তুমি আমাকে থ্রেট দিচ্ছ? তোমার মতো মেয়েদের মেরে গুম করে ফেললেও আমার কোনো সমস্যা হবে না। আহনাফের হাত মুষ্টিবদ্ধ, চোখ লাল হয়ে আছে। জ্যোতি তার হাত ধরে বলল, আপনি নিজেকে আর কিভাবে কন্ট্রোল করবেন? আহনাফ চোখ মুখ কুঁচকে সশব্দে জ্যোতির গালে চর বসিয়ে দিল। জ্যোতি গালে হাত দিয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আহনাফ আঙুল তাক করে বলল, তোমাকে আর এই ইউনিভার্সিটিতে আসতে হবে না। কাল তোমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন হবে। জাস্ট ওয়েট। এই বলে আহনাফ বেরিয়ে পড়ল। জ্যোতি মুখে হাত দিয়ে বলল, আমি কি করে ফেললাম? ভেবেছিলাম স্যার কন্ট্রোল হারিয়ে আমার কাছে আসবে।
আর আমি সেই সুযোগে ভিডিও করে ওনাকে ব্ল্যাকমেল করে বিয়ে করব। কিন্তু এখন তো দেখছি উল্টো উনি আমাকে শাসিয়ে গেলেন। জ্যোতি একপাশে ভিডিও অন করে রাখা ফোনটি হাতে নিয়ে ভিডিওটি ডিলিট করে ভাবতে লাগলো। বাবা জানলে আমাকে খুন করে ফেলবে। কি করব এখন আমি? পরদিন আহনাব তার প্রতিটা বাক্য সত্য প্রমাণ করেছে। জ্যোতির বাবা মাকে ডাকা হয়েছে। জ্যোতি ঘটনা অস্বীকার করলেও স্টাডি বোর্ড আহনাবের কথায় বিশ্বাস করেছে। আর আহনাবের ব্যাপারে রিপোর্ট নিয়ে কেউ অশিষ্ট মন্তব্য করতে পারেনি। তাই জ্যোতিকে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে। তবে সম্পূর্ণ গোপনীয়তার সাথে পুরো ক্যাম্পাসে এই কথা ছড়ায়নি। তবে ইংরেজি বিভাগে পুরোপুরি ছড়িয়ে গেছে। ক্লাসে শিক্ষকরা ছেলেমেয়েদের এই বিষয়ে কথা ছড়াতে বারণ করলেও ডিপার্টমেন্টে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে এই ঘটনা। আর এসব শুনে অরুণিকা স্তব্ধ হয়ে বসে আছে। জ্যোতির জন্য তার বেশ খারাপ লাগছে। তার মনে হচ্ছে দোষটা আহনাবের, কারণ আহনাব তার সাথে অনেকবার বাজে আচরণ করেছিল, বাজেভাবে স্পর্শ করেছিল তাকে। জ্যোতিকেও হয়তো ঠিক সেভাবেই ফাঁসানো হয়েছে যেভাবে তাকে ফাঁসিয়েছিল। মেয়েটাও তো আহনাবকে ভালোবাসে, ভালোবাসা দেখিয়ে তো আহনাব মেয়েদেরকে ফাঁদে ফেলে। অরুণিকার মনে আহনাবের প্রতি ঘৃণা আরও বাড়তে লাগলো, কিন্তু চুপ করে থাকা ছাড়া আর তার কোনো উপায় নেই। ভার্সিটির ক্যান্টিনে বসে আইসক্রিম খাচ্ছে অরুণিকা ও ইমান। ইমান বলল। জ্যোতির কাহিনী শুনেছো? অরুণিকা মাথা নাড়ল। ইমান বলল। এটা আসলে একটু ওরকম। অরুণিকা ভ্রু কুঁচকে বলল। আপনাকে কে বলেছে? মেয়েদের অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায়, ভালো ঘরের মেয়েদের চালচলনেই বোঝা যায় তার পারিবারিক শিক্ষা। জ্যোতি কি তাহলে ভালো ছিল না? না, একটু লুজ ক্যারেক্টারে ছিল, গায়ে পড়া স্বভাবের আছে ওর। আহনাফ স্যার তো ভালো মানুষ, রেড মার্ক করে দিলে তো কোথাও ভর্তি হতে পারতো না। অরুণিকা চিন্তায় পড়ে গেল, বলল। আর ছেলেদের কিভাবে চেনা যায়? ইমান মুচকি হেসে অরুণিকার দিকে তাকালো আর বলল। তুমি কাকে চিনতে চাও? কাউকে না। ইমান হালকা হেসে বলল। ভালো ছেলেরা অনেক প্রোটেক্টিভ হয়, অনর্থক কোনো মেয়ের সাথে কথা বলে না, যেমন আমি। অরুণিকা ইমানের দিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠল। ইমান ভ্রু কুঁচকে বলল। হাসছো কেন? আপনি তো খালি খালি বসে আছেন, কোনো প্রয়োজনীয় কথা তো বলছি না আমরা। আফসারের সময় নষ্ট করছেন, তাহলে আপনি তো ভালো না। ইমান হেসে বলল। তুমি তো আমার বন্ধু। বন্ধুর ব্যাপারে কি ভালো ছেলে চেনার আলাদা উপায় আছে? হুম, যেমন? প্রোটেক্টিভ। মানুষ তো শো অফও করতে পারে। ইমান দীর্ঘশ্বাস ফেলে বলল। আচ্ছা বাদ দাও এসব, আগে বলো হিমালয়ের গল্প পড়তে পারছো এখন? অরুণিকা উৎসাহ নিয়ে বলল। হ্যাঁ, আমার তো ওনার সাথে চ্যাটও হয়। যা, সত্যি? হুম। ইমান হাসল। অরুণিকা বলল। আমাকে কবিতা লিখে পাঠায়, আমাকে বইও গিফট করেছে। ইমান তাকালো অরুণিকার দিকে। অরুণিকা ভাবুক কণ্ঠে বলল। মনে হয় সব আমার জন্য লেখা। আমার মনে জমানো সব কথা লিখে প্রকাশ করেন উনি। অনেক শান্তি লাগে মানুষটার সাথে কথা বলে। আমার সাথে বন্ধুত্ব করেছে, আমাদের তো প্রায়ই চ্যাট হয়। উনি অনেক ভালো। ইমান অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। আমার বিশ্বাস হচ্ছে না, একজন লেখক তোমার সাথে এত কথা বলে। হ্যাঁ সত্যি। ওনার ছবি পাঠিয়েছে? ওনাকে তো কেউ দেখেনি। না, পাঠাইনি, কখনো খুঁজিওনি। ফ্রডও তো হতে পারে। আপনি বলছেন ফ্রড? হ্যাঁ। আপনি আমাকে সেই আইডি দিয়েছেন? হ্যাঁ, আমার কাজিন, ওই অ্যাকাউন্ট থেকেই তো স্টোরি পড়ে। তাহলে তো ফ্রড হতেই পারে না। ইমান রহস্যময় দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো, জিজ্ঞেস করলো। এই কয়দিনে তুমি হয়তো অনেক বেশি হিমালয় ভক্ত হয়ে গেছো। অরুণিকা মৃদু হেসে বলল। আগে তো ভক্ত ছিলাম, এখন তো বন্ধু। বন্ধু হলে তো তোমাকে পরিচয় দেবেই, যদি পরিচয় দেয় তখন কি করবে? বন্ধুত্ব থেকে কি অন্য কিছু হয়ে যাবে? অরুণিকা লাজুক হাসল। ইমান সেই হাসির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। অরুণিকা বাসায় এসে ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়ল। হিমালয়ের সাথে চ্যাট করা তার রোজকার অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষটা ধীরে ধীরে তার কাছে চমৎকার মানুষের রূপান্তর হয়েছে। যে মানুষটাকে নিয়ে কল্পনা করতে ভালো লাগে, কল্পনায় ভাবতে ভালো লাগে কেমন হবে তার লেখক মানুষটা,
হিমালয়ের মেসেজ এসেছিল সেই সকালে। ভার্সিটিতে থাকার মেসেজ দেখেনি সে। হিমালয় লিখেছে, আজকাল ভোরের সূর্য আমার কাছে ম্লান মনে হয়। পাখির কিচকিচ শব্দটা আমার কানে অবধি আসে না। মনে হয় আশেপাশে অনেক নীরবতা। অরুণিকা লিখল, আমি এর কি সমাধান দিব? ভোর মানেই তো নতুনত্ব। ভোরে কলম নিয়ে লিখতে বসি আমি, অথচ এই কয়দিন লিখতে পারিনি। মনের সব দ্বার বন্ধ। কেন? আপনি ছিলেন না, ভোরে উঠতে পারেননি। রাতে কাজ থেকে ফিরে টিউশন করে এসে পড়তে বসতে হয়, এরপর টায়ার্ড হয়ে যায়, ভোরে ঘুম ভাঙে না আর। অনেক পরিশ্রম হয় আপনার। তবুও ঠিক আছে, পরিশ্রম করেই তো স্বপ্ন পূরণ করা যায়। কি স্বপ্ন আপনার? নিজের পায়ে দাঁড়াবো, ভালো বেতনে চাকরি করব, কারো উপর ডিপেন্ড হতে হবে না। জগতের নিয়ম বিচিত্র। লাখ টাকা আয়ের পরও মানুষকে ডিপেন্ড হতে হয়। যেমন আকাশের বিলাসিতা মেঘের চেয়েও বেশি, অথচ আকাশ পরিষ্কার, আকাশ মেঘাচ্ছন্ন, এসব শব্দই মানুষ উচ্চারণ করে। আকাশ কখনো একা হতে পারে না, মেঘের সাথে আকাশের সম্পর্ক। মেঘহীনা আকাশের কোনো মূল্যই নেই। মেঘ আছে বলেই আকাশকে ব্যাখ্যা করা যায়। তেমনি মানুষকেও অন্য মানুষের উপর নির্ভর হতেই হয়। হোক সেই মানুষ কোনো জ্বলন্ত অগ্নি, কোনো হিংস্র সত্তা, হোক সে লাভা। ধরলেই ছাই হয়ে যাবে সব, কিন্তু নির্ভর তো হতেই হয়। যেমন চাঁদ সূর্যহীনা অচল। অরুণিকা স্থির দৃষ্টিতে কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এরপর বলল, মাঝে মাঝে আপনার কথার গভীরতা আমি বুঝতে পারি না, তবু আপনার কথাগুলো বেশ ভালো লাগে আমার। আজকে গোথুলি আকাশটা দেখেছেন আপনি? অরুণিকা জানালার দিকে তাকিয়ে বলল, নিচতলা থেকে আকাশ দেখা যায় না। ছাদে উঠে দেখতে পারেন, অনেক সুন্দর আকাশটা। না, আমি আর ছাদে উঠবো না। ছাদে উঠে অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার। কেমন অভিজ্ঞতা? আমরা যেখানে আছি এখানে একটা অসভ্য লোক থাকে, তার নজর বেশ খারাপ। আমার তো ভীষণ ভয় লাগে ছেলেটাকে। ইচ্ছে তো করে চোখ দুটো কানা করে দিই। তো করেননি কেন? কি যে বল না, আমার নামে কেস হয়ে যাবে। আপনি সত্য কথা বললে কেন কেস হবে? আপনি বলবেন লোকটা আপনার দিকে বাজেভাবে তাকিয়েছে, তাই আমি তাকে অন্ধ করে দিয়েছি। যেই চোখে ভালোবাসা নেই, লালসা আছে, সেই চোখ না থাকাই ভালো। এদের তো বেঁচে থাকারও কোনো অধিকার নেই। আপনি চান সে মারা যাক? না, কিন্তু আমার চোখের সামনে না আসুক, ঘেন্না লাগে লোকটাকে। খুব অভিযোগ আপনার। লোকটাকে শায়েস্তা করবো একদিন। আপনি হুম। কিভাবে? আপনি তার একটা ছবি পাঠিয়ে দিন, তারপর পরদিন আপনার ইচ্ছে পূরণ হয়ে যাবে। অরুণিকা খুব উৎসাহ নিয়ে আহনাফের ছবি পাঠিয়ে দিল। হিমালয় লিখল, কি শাস্তি চান? মুভিতে দেখায় না, হিরো এসে ভিলেনকে ইচ্ছা মতো মারে, এই লোকটাকেও কেউ ইচ্ছা মতো মারলে শান্তি পাবো আমি। তবে তাই হোক, আপনাকে যে আঘাত করেছে, আঘাত পাওয়া তার প্রাপ্য। রুম অন্ধকার করে ফোন দেখছে অরুণিকা। মৃদু আলো ঘরে প্রবেশ করতে সে পাশ ফিরে দেখল রুহানি রুমে এসেছে। রুহানিকে দেখে সে সোজা হয়ে বসে বলল, আয় না। রুহানি অরুণিকার মুখোমুখি এসে বসল। অরুণিকার মুখের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার কি হবে? ইদানিং খুব ব্যস্ত হয়ে পড়েছিস দেখছি। সকালে ভার্সিটি, এসেই দোকানে, এরপর টিউশনে, রাতে পড়িস, নয়তো ওই স্টুপিড হিমালয়ের সাথে চ্যাট করিস। অরুণিকা শব্দ করে হেসে উঠল। রুহানি বলল, হাসিস না, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। অরুণিকা রুহানির হাত ধরে বলল, কি স্বপ্ন? তোকে নিয়ে দেখেছি। অরুণিকা উৎসাহ নিয়ে বলল, বল না। খারাপ স্বপ্ন বলা উচিত না। কি হবে বললে? যদি সত্যি হয়ে যায়? স্বপ্নে আমি মরে টরে গেছি নাকি? না। তো বলে দেবো? হ্যাঁ বল। যদি কিছু হয়ে যায়? কিছু হবে না ইনশাল্লাহ। দেখেছি তুই খুব কান্না করছিস। তোর কান্নার শব্দে আকাশ থেকে বৃষ্টি পড়ছিল, আকাশও কাঁদছিল। অরুণিকা হেসে বলল, সিনেমা টিনেমা দেখেছিস? সেটা তো আমি প্রায় দেখি। এই জন্যই দেখেছিস এমন স্বপ্ন। রুহানি হুট করে অরুণিকাকে জড়িয়ে ধরে বলল, হিমালয় যদি তোকে ঠকায়? অরুণিকা রুহানির পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস? রুহানি সোজা হয়ে বসে বলল, তুই অলরেডি একটা টক্সিক সম্পর্কে আছিস।
সম্পর্কও না, বিয়ে, যেখান থেকে তুই চেয়েও বের হতে পারছিস না। আবার এখন তোর মনে হিমালয়ের প্রতি ভালো লাগা সৃষ্টি হচ্ছে। আমি হ্যাপি তোর জন্য, তুই মুভ অন করছিস, এটা ভালো কথা, কিন্তু টক্সিক সম্পর্ক শেষ না করে মুভ অন করাটা কি ঠিক হচ্ছে? যদি হিমালয় জানে তুই ম্যারিড, তখন কি আর এভাবে যোগাযোগ করবে? সব জানার পর